রাতের নিস্তব্ধতা চিরে হাইওয়ে দিয়ে তীব্র বেগে ছুটে চলেছে এক নিশান মাইক্রো গাড়ি। গন্তব্য পশ্চিমবঙ্গ। চালকের আসনে বসে থাকা লোকটার নাম মায়াঙ্ক। তার স্নায়ু টানটান, হাতের মুঠো স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে বসে আছে। কারণ এই গাড়ির ডিকিতে বা সিটে কোনো সাধারণ জিনিস নেই। এই গাড়িটাই হলো একটি সুনিশ্চিত মৃত্যুবাহন। মাত্র 1,00,000 টাকার ডিল। হ্যাঁ, একটি মানুষের জীবনের দাম বা অন্তত একটি হাই প্রোফাইল খুনের বাহন পৌঁছে দেওয়ার দাম ধার্য করা হয়েছে মাত্র 1,00,000 টাকা। ঝাড়খণ্ডের কোনো এক অদৃশ্য ছায়ামূর্তির নির্দেশে মায়াঙ্ক গাড়িটি নিয়ে আসছিল বারাসাতের দিকে। কিন্তু হাওড়ার নিবেদিতা টোল প্লাজায় পৌঁছানোর ঠিক কয়েক কিলোমিটার আগে সে গাড়ি থামালো। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সে খুলে ফেলল গাড়ির আসল নম্বর প্লেট। অন্ধকারে ছুঁড়ে ফেলল প্রমাণ। তারপর লাগিয়ে দিল শিলিগুড়ি আরটিওতে নথিভুক্ত সম্পূর্ণ অন্য একটি গাড়ির ভুয়া নম্বর প্লেট। ফাস্ট্যাগ রিডারে বা সিসিটিভি ক্যামেরায় যাতে আসল পরিচয় ধরা না পড়ে, তার এক নিখুঁত এবং রোমহর্ষক মাস্টার প্ল্যান। টোল প্লাজা পেরিয়ে মায়াঙ্কের গন্তব্য ছিল বারাসাতের 11 নম্বর রেলগেট। নির্দেশ অনুযায়ী সেখানে একটি নির্দিষ্ট জায়গায় মৃত্যুর এই বাহনটিকে দাঁড় করিয়ে রেখে সে রাতের অন্ধকারে বাসে চেপে বসে। গন্তব্য বিমানবন্দর এলাকা। সেখানে একটি ফাস্টফুডের দোকানে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়া সারে। তারপর ক্যাব নিয়ে সোজা হাওড়া স্টেশন এবং ট্রেন ধরে বক্সারে ফিরে যাওয়া, যেন কিছুই হয়নি। কিন্তু এই নিশান মাইক্রো গাড়িটি কিছুক্ষণ পর মধ্যগ্রামের রাস্তায় যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল তা বাংলার রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। এই গাড়ি থেকেই নেমে আসা শার্প শুটারদের বৃষ্টির মতো গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তৎকালীন হবু মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বস্ত আপ্তসহায়ক বা পিএস চন্দ্রনাথ রথ। রাজ্য পুলিশ এবং সিআইডি তদন্তে নেমে যখন কার্যত বাজিমাত করে ফেলেছিল, যখন মায়াঙ্ক, রাজ সিং, ভিকি মৌর্যদের মতো সুপারি কিলাররা ধরা পড়ে গেল, তখন মনে হয়েছিল এই খুনের মূল মাস্টারমাইন্ডের নাম এবার হয়তো জনসমক্ষে প্রকাশ পাবে। কিন্তু এখানেই ঘটে গেল পলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে বড় এবং অন্ধকার টুইস্ট। পুলিশ সবাইকে গ্রেফতার করার পর যখন তারা সত্যের একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই আচমকা এবং কোনো নোটিশ ছাড়াই পুরো মামলাটি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে। কেন এই তড়িঘড়ি সিবিআইয়ের এন্ট্রি? আর ঠিক এই জায়গা থেকেই সন্দেহের তীর সরাসরি ঘুরে যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। কারণ রাজনীতির এই অন্ধকার অলিন দিয়ে যারা হাঁটেন, তারা খুব ভালো করেই জানেন সিবিআইয়ের হাতে কোনো মামলা যাওয়ার মানে হলো সেই তদন্তের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া। সিবিআই তদন্ত মানেই দীর্ঘসূত্রতা, বছরের পর বছর চার্জশিট না দেওয়া এবং মিডিয়া ব্ল্যাকআউট। চন্দ্রনাথ রথের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অপরাধের এই টাইমলাইন ঘাটলে যে ইতিহাস বেরিয়ে আসে, তা যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানায়। চন্দ্রনাথ প্রথম নন। এর আগে শুভেন্দু অধিকারীর আরও 3 জন আত্মসহায়ক এবং একজন ব্যক্তিগত গাড়ি চালক ঠিক একইভাবে রহস্যজনকভাবে খুন হয়েছেন বা অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন। প্রদীপ ঝাড়, শুভ্রব্রত চক্রবর্তী থেকে শুরু করে চন্দ্রনাথ রথ, প্রত্যেকের পরিণতি হয়েছে এক। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রতিটি খুনের বা অস্বাভাবিক মৃত্যুর মামলা একসময় পুলিশ থেকে ঘুরে সিবিআইয়ের হাতে গিয়েছে এবং তারপর জাদুমন্ত্রের মতো ফাইলগুলো চিরতরে গায়েব হয়ে গেছে। কোনো তদন্তের আজ পর্যন্ত কোনো ফলাফল বা চার্জশিট সামনে আসেনি। কেউ শাস্তি পায়নি। কেন শুভেন্দুর ঘনিষ্ঠদেরই বারবার মরতে হয়? একজন রাজনীতিবিদের পিএস বা ড্রাইভার হলেন তার সবচেয়ে বড় ছায়াসঙ্গী। তারা নেতার সমস্ত গোপন ডিল, টাকার লেনদেন, অবৈধ বৈঠক এবং অন্ধকার জগতের সমস্ত সিক্রেটের নীরব সাক্ষী থাকেন। নারদা কেলেঙ্কারিতে ক্যামেরার সামনে যাকে টাকা নিতে দেখেছিল পুরো বাংলা, তার সাম্রাজ্যের অন্দরমহলে এমন কত কোটি টাকার ডার্ক সিক্রেট লুকিয়ে আছে তা হয়তো চন্দ্রনাথ রথ বিস্তারিত জেনে ফেলেছিলেন। হয়তো তিনি এমন কিছু দাবি করে বসেছিলেন যা ক্ষমতার শীর্ষে বসতে চলা একজন নেতার জন্য চরম বিপজ্জনক ছিল। আর মাফিয়া পলিটিক্সের একটাই অলিখিত নিয়ম, যে বেশি জানে তাকে চিরতরে চুপ করিয়ে দাও। সিবিআই দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার মায়াঙ্ককে সঙ্গে নিয়ে নিবেদিতা টোল প্লাজা থেকে বারাসাত পর্যন্ত ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন সেদিন শুধু ওই নিশান মাইক্রোই নয়, ঝাড়খণ্ড থেকে আরও একটি রহস্যময় 4 চাকা গাড়ি এসেছিল।
সেই দ্বিতীয় গাড়িতে বসেছিল আরও 3 জন অজ্ঞাত পরিচিত ব্যক্তি। এখন সিবিআইয়ের খাতায় প্রশ্ন হলো, আগে গ্রেফতার হওয়া ভিকি এবং রাজ সিং কি ওই দ্বিতীয় গাড়িতেই ছিল, নাকি এই খুনের ষড়যন্ত্রে এমন কোনো বড় চক্র সক্রিয় ছিল যাদের ছায়া খোদ নবান্নের ক্ষমতার অলিন্দ পর্যন্ত বিস্তৃত? ঝাড়খণ্ডের সেই মাস্টারমাইন্ড কে, যে মায়াঙ্ককে মাত্র 1 লক্ষ টাকা দিয়ে গাড়িটি বারাসাতে পাঠিয়েছিল? সে কি আসলেই কোনো সাধারণ মাফিয়া ডন, নাকি রাজনীতির দাবার বোর্ডে বসে থাকা কোনো মহাশক্তিধরের হাতের পুতুল মাত্র? একজন সাধারণ ডনের কি এত সাহস আছে যে সে রাজ্যের হবু মুখ্যমন্ত্রীর ডান হাতকে প্রকাশ্যে ঝাঁঝরা করে দিবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এমন কিছু রাঘব বোয়ালের নাম সামনে চলে আসতে পারে যা পুরো রাজ্য রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করবে। ঘড়ির কাঁটা এগোচ্ছে আর বাংলার মানুষ এক অজানা আতঙ্কে অপেক্ষা করছে। আগের 3টি খুনের মতো চন্দ্রনাথের ফাইলটাও কি সিবিআইয়ের আর্কাইভে ধুলো জমবে, নাকি এবার সত্যের আলো কোনোভাবে বেরিয়ে আসবে? রাতের অন্ধকারে নিবেদিতা টোল প্লাজার আগে বদলে ফেলা ওই নম্বর প্লেটের মতোই এই খুনের পেছনের আসল মাস্টারমাইন্ডের চেহারাটাও কি অত্যন্ত সুকৌশলে বদলে ফেলা হচ্ছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ক্ষমতার সেই অন্ধকার এবং রক্তমাখা অলিন্দে, যেখানে মানুষের জীবনের চেয়ে একটি মসনদের দাম অনেক বেশি। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।